4 দশক আগে নেওয়া একটি সিদ্ধান্ত আজ বদলে দিয়েছে পশ্চিম এশিয়ার কৌশলগত মানচিত্র। যুদ্ধ আর অবরোধের মাঝ দিয়ে গড়ে ওঠা সেই সিদ্ধান্ত আজ রূপ নিয়েছে অপারেশনাল আধিপত্যে। যেখানে দীর্ঘদিন ধরে আকাশ নিয়ন্ত্রণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান এবং গোয়েন্দা প্রযুক্তি, সেখানে ইরান অনেক আগেই নির্ধারণ করেছিল ভিন্ন কৌশল। তারা জানত ট্যাঙ্ক বা যুদ্ধবিমানের সমতা আনা নয়, বরং শূন্য থেকে গড়ে তুলতে হবে এক অসমমিত প্রতিরোধ ব্যবস্থা। ইরান ঐতিহ্যগত সামরিক প্রতিদ্বন্দ্বিতার ধোঁয়াশা তাড়া না করে গড়ে তোলে এক ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি, যা বর্তমানে পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ এবং সবচেয়ে বিপজ্জনক। এটি কোনো স্বল্পমেয়াদী সামরিক চাল ছিল না, বরং যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে টিকে থাকার প্রচেষ্টায় গড়ে ওঠা এক অস্তিত্ব প্রতিরক্ষা কাঠামো, যা পরবর্তীতে জাতীয় প্রতিরক্ষা নীতির মূল ভিত্তি হয়ে ওঠে। ইরানের ক্ষেপণাস্ত্র যাত্রার সূচনা ঘটে ইরান ইরাক যুদ্ধের সময়, বিশেষ করে শহরের যুদ্ধ পর্যায়ে। বাগদাদ সোভিয়েত স্কাড ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের শহরগুলিকে লক্ষ্য করে পশ্চিমা গোয়েন্দা সহায়তা ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর অর্থায়নে। তখন ইরানের নিজস্ব কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল না। লিবিয়া, সিরিয়া ও উত্তর কোরিয়া থেকে সীমিত সংখ্যক স্কাড সংগ্রহ করেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে প্রতিরোধের ভিত্তি গড়ে তোলা হয়। তবে এটি শুধু সামরিক বিষয় ছিল না, এটি ছিল এক প্রকার জাতীয় মর্যাদার লড়াই। ইরান বুঝতে পারে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ক্ষমতা ছাড়া কোনো মানসিক বা কৌশলগত প্রতিরোধ সম্ভব নয়। এই উপলব্ধির ভিত্তিতে শুরু হয় ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি রিভার্স, চোরাচালান ও দেশীয় সক্ষমতা অর্জনের এক দীর্ঘমেয়াদী উদ্যোগ। উত্তর কোরিয়ার সহায়তায় ইরান ধীরে ধীরে শুধু প্রযুক্তি অনুকরণই নয়, বরং উন্নয়ন ও নতুন করে গঠন করতে সক্ষম হয়। ইরান ইরাক যুদ্ধ শেষে ইরান নিজের সামরিক কাঠামো নতুন করে সাজায়। স্কাড ভিত্তিক প্রযুক্তির বাইরে গিয়ে তারা নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করে। ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি মোগাদ্দামের নেতৃত্বে ইরান শুধু ব্যবহারকারী থেকে নির্মাতা হয়ে ওঠে। শাহাব 1, 2 এবং পরে শাহাব 3 ছিল তাদের প্রথম বড় সাফল্য, যা 1300 কিলোমিটার পাল্লায় পারস্য উপসাগরের মার্কিন ঘাঁটি এবং অধিকৃত ফিলিস্তিনকে আঘাত করার সক্ষমতা দেয়। সবচেয়ে বড় অর্জন ছিল শেরজিল ক্ষেপণাস্ত্র, ইরানের প্রথম কঠিন জ্বালানি ভিত্তিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা স্কাড প্রযুক্তির উপর নির্ভর করত না। সে সময় তারা ভূগর্ভস্থ লঞ্চ সাইট, বিকেন্দ্রীকৃত উৎপাদন এবং গবেষণা ভিত্তিক প্রযুক্তির পথ ধরে। মোগাদ্দামের 2011 সালের মৃত্যুর পরও এই নীতিমালাই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তি হয়ে থাকে। এই দশকে ইরান লক্ষ্য করে নির্ভুলতা ও দ্রুততা। তারা তৈরি করে ফাতেহ 313, কিয়াম ও জোলফাগার ক্ষেপণাস্ত্র, যেগুলো কম পাল্লার হলেও যথেষ্ট নিখুঁত। কিয়াম ছিল ইরানের প্রথম ফিনবিহীন ক্ষেপণাস্ত্র, আর ফাতেহ 313 ব্যবহৃত হয় দ্রুত প্রতিক্রিয়াশীল আঘাতে। একই সঙ্গে সুমার ও হোবাইজেহ নামে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি হয়, যেগুলো রাডার ফাঁকি দিয়ে শত্রুর গভীরে ঢুকে আঘাত হানতে পারে। 2017 সালে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে এবং 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার জবাবে ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র আঘাত ইরানের সক্ষমতা প্রমাণ করে। এই যুগে ক্ষেপণাস্ত্র কেবল প্রতিরোধের অস্ত্র নয়, রাজনৈতিক বার্তার বাহক হয়ে ওঠে। 2020-এর দশকে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আর একা নয়, তারা এখন একটি সমন্বিত আক্রমণাত্মক সিস্টেমের অংশ। ক্ষেপণাস্ত্রের সাথে যুক্ত হয়েছে কামিকাজে ড্রোন, ইলেকট্রিক যুদ্ধ, সাইবার নজরদারি ও বিকেন্দ্রীকৃত কমান্ড। এটি ছিল নেটওয়ার্ক ডিটারেন্স। এই ধাপে তৈরি হয় খাইবার শেকান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যা অপারেশন ট্রু প্রমিস 3-তে ব্যবহৃত হয়। অন্যদিকে খোররাম শহর 4, রাদ 500, জোলফাগার ওয়াসির, হাজি কাশেম সবই ইরানের নতুন আক্রমণ পরিকল্পনার অংশ।
2023 সালের মধ্যে ইরান 200 থেকে 2500 কিলোমিটার পাল্লার 30টি বেশি ক্ষেপণাস্ত্র সিস্টেম মাঠে নামায়, যা মোবাইল বা ভূগর্ভস্থ কেন্দ্র থেকে উৎক্ষেপণযোগ্য এবং আগাম হামলা প্রতিরোধ করতে সক্ষম। 2025 সালের জুনে ইরান তার সম্পূর্ণ প্রতিরোধ কাঠামো সক্রিয় করে অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে, যা ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে টার্গেট করে এক সমন্বিত পাল্টা আঘাত। এটি ছিল 4 দশকের ক্ষেপণাস্ত্র নীতির চূড়ান্ত ফল। এই অভিযানের বিশেষত্ব ছিল কেবল আগুনের তীব্রতা নয়, বরং তার সমন্বয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন, ইলেকট্রিক আক্রমণ সব একসাথে। ওয়াশিংটন ও তেল আবিবের অনুমান ভেঙে পড়ে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিশোধ নয়, ছিল প্রতিরক্ষার ঢাল, শত্রুর হামলার আগেই তাদের শক্তিকে অক্ষম করে দেওয়ার কৌশল। এটি শুধুই একটি হামলা নয়, শত্রুর আগাম হামলা প্রতিরোধের জন্য আরেকটি আগাম হামলা। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি আলাদা মনে হলেও তারা একই নীতিতে পরিচালিত। পারমাণবিক কর্মসূচি হল সার্বভৌমত্বের প্রতীক, আর ক্ষেপণাস্ত্র কর্মসূচি হল তা বাস্তবায়নের হাতিয়ার। এই দুই মিলে শেষ করে দিয়েছে পশ্চিমা এক মিথ, যেখানে মনে করা হতো ইসরায়েল এক আঘাতে ইরানের প্রতিরোধ ব্যবস্থা শেষ করে দিতে পারবে। সে যুগ শেষ। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর শুধু হুমকি নয়, এটি বাস্তব, চলমান এক বাস্তবতা। সবচেয়ে বড় প্রশ্ন, এখন ইরান কি এই বিশাল প্রতিরোধ সক্ষমতার সামনে রেখে তার পরমাণু অস্ত্র কর্মসূচিকে এবার সরাসরি সামনে আনবে? যদি আনে, তবে সেটি হবে গোটা অঞ্চলের জন্য এক ভয়াবহ বার্তা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি নতুন করে আরেকটি ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান চালাতে প্রস্তুত, নাকি তাদের সুনির্দিষ্ট শক্তির ধারণাই আজ চ্যালেঞ্জের মুখে? যখন গোটা মধ্যপ্রাচ্য জ্বলছে রাজনৈতিক উত্তেজনায়, তখন ইরান শুধু একটি রাষ্ট্র নয়, একটি কাঠামো, একটি কৌশলগত বার্তা। প্রতিরক্ষা মানে প্রতিশোধ নয়, নিয়ন্ত্রণ, প্রস্তুতি এবং নির্ভুল বার্তা। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, এ ভূরাজনৈতিক দাবার বোর্ডে পরবর্তী চাল কার? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।